শুভ সকাল দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সুইট ড্রপসের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলদি লিভিং অনুষ্ঠানের আজকের পর্বে। সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আমাদের খুবই কমন একটি ডিজিজ বলা যেতে পারে, এবং এটি নিয়ে আমরা কিন্তু সবাই অনেক চিন্তিত থাকি। হাইপারটেনশনকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের আলোচনায় তুলে ধরব। তাই আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার বিডি বিধু, মেডিসিন বিশেষজ্ঞ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে শ্রোতা দর্শকদের। জি স্যার, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে সিলেক্ট করেছি আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে, সেটি হচ্ছে হাইপারটেনশন। শুরুতেই আসলে জানতে চাইবো যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সেটি বলতে আসলে আমরা কি বুঝি? উচ্চ রক্তচাপ বোঝার আগে আমরা বুঝি আসলে রক্তচাপ কী এবং রক্তচাপের প্রয়োজনীয়তাটা কী। রক্তচাপ হচ্ছে আমাদের জন্ম থেকে কিন্তু রক্ত প্রবাহ চলতেই থাকে এবং এটার কোনো বিরাম নাই, এইভাবে আমরা বেঁচে থাকি। এই রক্ত প্রবাহ চালায় হচ্ছে আমাদের হার্ট একটি প্রেশার গেটের মাধ্যমে সে রক্তটাকে সঞ্চালন করে সমস্ত শরীরে। এইভাবে আমাদের টিস্যু অর্গানগুলো বেঁচে থাকে, কারণ রক্ত ক্যারি করে হচ্ছে অক্সিজেন, নিউট্রিশন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড সব কিছু। তো এই রক্তচাপ একটা অপটিমাম লেভেলে যদি থাকে 120/80 নিচে থাকে, তাহলে এটা রক্তনালীর কোনো ক্ষতি করে না। কিন্তু এটা যদি একটা লেভেলের উপরে চলে যায়, যে ক্রমাগত রক্তনালীকে আঘাত করার জন্য রক্তনালীতে অনেক পরিবর্তন হয়, বিভিন্ন ধরনের পরিবর্তন হলে যে রেজাল্টটা আছে রক্তনালী সরু হয়ে যায়, রক্ত প্রবাহ কমে যায়, আমাদের বিভিন্ন অর্গানগুলা ফেল করে। এবং এই প্রেশারের যে মাত্রাটা চিকিৎসা না করলে আমাদের হার্ট অ্যাটাকের রিস্ক, স্ট্রোকের রিস্ক এবং ভাস্কুলার ডিজিজের রিস্ক বেড়ে যায়, সেই লেভেলটাকে বলা হয় হাইপারটেনশন। এই লেভেলটা বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। আমরা এখন পর্যন্ত ব্রিটিশ গাইডলাইন অনুযায়ী আমরা 140/90-কে ডায়াস্টোলিক 140 এবং সিস্টোলিক 140 এবং ডায়াস্টোলিক 90, এটাকে আমরা ধরি প্রেশারের কাট পয়েন্ট। তার উপরে গেলে সেটা হইলে, কিংবা তার উপরে গেলে সেটা প্রেশার। আচ্ছা। এবং সম্প্রতি আমেরিকান গাইডলাইন যেটা বের করছে আমেরিকান কার্ডিয়াক সোসাইটি, তারা সেটা বলতেছে যে 130 এটা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক হচ্ছে 85 আর 80। জি, এটা চেঞ্জ হয়। যাই হোক, কিন্তু সবাই বলতেছে যে 120/80 নিচে রাখলে ভালো। আচ্ছা, 120/80 নিচে রাখলে ভালো। আচ্ছা আচ্ছা, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য ছিল আসলে। আমরা কিন্তু যে কোনো একটি পরিবারে গেলেই কিন্তু আমরা দেখতে পাই যে কোনো না কোনো কিন্তু হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের রোগী কিন্তু আমরা পেয়েই থাকি, এবং ইভেন কখনো মানুষজন তারা জানেও না যে তাদের উচ্চ রক্তচাপ আছে। এই যে হাইপারটেনশনের ব্যাপকতা, সেটি আসলে কত, আপনি কি মনে করেন? আসলে আমাদের দেশে বড় কোনো স্টাডি হয় নাই, ছোটো ছোটো অনেকগুলো স্টাডি হয়েছে, এর কিছু সামারি আছে। ওভারঅল বাংলাদেশে 20 to 25% লোক হাইপারটেনশন সাফার করতেছে। এর ভিতরে কোনো কোনো স্টাডিতে বলছে যে আরবান এলাকায় বেশি, আবার কোনো কোনো স্টাডি বলতেছে রুরাল এলাকায় বেশি। আমি প্র্যাকটিক্যালি রুরাল এলাকার অনেক রোগী পাই আসলে হাইপারটেনশনে ভুগতেছে। আর মেল ফ্যামিলি রেশিওতে দেখা যাচ্ছে যে সারা বিশ্বে মেলরা সাফার করে বেশি, কিন্তু বাংলাদেশে কিছু স্টাডিতে আসছে ফ্যামিলিরা সাফার করতেছে বেশি। আচ্ছা, তো এই যে হাইপারটেনশন হচ্ছে সেটির পেছনে আসলে কি কি ফ্যাক্টরস কাজ করে? আসলে হাইপারটেনশনকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন, মাত্র 5%। সেটার পিছনে অনেক কারণ আছে। মূল কারণ হচ্ছে কিডনি ডিজিজ, কিছু এন্ডোক্রাইন ডিজিজ আছে, কিছু কনজেনিটাল ডিজিজ আছে। কিন্তু এসেনশিয়াল হাইপারটেনশন যেটাকে বলি, ইডিওপ্যাথিক হাইপারটেনশনও বলা হয় এটাকে, প্রাইমারি হাইপারটেনশন এটাকে বলা হয়, এর পিছনে কোনো কারণ জানা যায়নি। কারণ জানা না গেলেও অনেক রিস্ক ফ্যাক্টরকে দায়ী করা হয়, যে এগুলো সম্মিলিতভাবে এই হাইপারটেনশনটার সৃষ্টির পিছনের কারণ, এককভাবে না। আচ্ছা, যেরকমটা একদম শুরুর দিকে বলছিলাম যে অনেকেই কিন্তু আসলে অবগত থাকে না যে তাদের উচ্চ রক্তচাপ আছে। একজন রোগী বা সাধারণ মানুষ আসলে কিভাবে বুঝতে পারবে যে তার উচ্চ রক্তচাপ আছে? কি কি লক্ষণ বা উপসর্গ আসলে দেখা দিতে পারে? আসলে এটা টোটালি অ্যাসিম্পটোমেটিক, মানে হাইপারটেনশন বাই ইটসেলফ তার নিজের কোনো লক্ষণ নাই, সে কোনো শরীরের ভিতরে নিজে কোনো সমস্যার সৃষ্টি করে না। যখন তার কমপ্লিকেশন হয়, যেমন হার্ট অ্যাটাক হলে হার্ট অ্যাটাকের সিমটম বুকে ব্যথা নিয়ে আসবে, হার্ট ফেল হলে শ্বাসকষ্ট নিয়ে আসবে, স্ট্রোক হলে পক্ষাঘাত নিয়ে আসবে, কিডনি ফেল হলে কিডনি ফেলের সিমটম বমি, শরীরে পানি, এগুলো নিয়ে আসবে। কিন্তু এগুলো তো অনেক পরে ডেভেলপ করে, 20 বছর বা 30 বছর পরে এটা হয়।
কিন্তু আগে আমরা কি করে বুঝবো? শুধুমাত্র মেপেই বোঝা যাবে যে তার কারো হাইপারটেনশন আছে কি নাই। আচ্ছা, সেটার জন্য রেগুলার একটা চেকআপের মধ্যে রেগুলার চেকআপ থাকতে হবে। থাকতে হবে। আচ্ছা, তো এই যে হাইপারটেনশন হচ্ছে, আপনাদের কাছে রোগীরা আসছেন, ডায়াগনোসিস আসলে কিভাবে করে থাকেন আপনারা? আসলে রোগীরা অন্য কোনো কারণে আসলে, বেশিরভাগ দেখা যায় রোগীরা অন্য কোনো কারণে আসছে, রুটিন এক্সামিনেশন করতে দেখা গেল তাদের হাইপারটেনশন আছে। আবার কার কার হাইপারটেনশন আছে তারা জানে, তারা আসে। আবার কেউ কেউ হয়তো কমপ্লিকেশন নিয়ে হাসপাতালে ভর্তি হলো, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, তখন সে জানলো যে তার হাইপারটেনশন আছে। কাজে হাইপারটেনশন ডায়াগনোস করতে গেলে নিয়মিত চেক আপ প্রয়োজন, অন্তত বছরে বা 2 বছরে একবার। কারো প্রেশার ডাক্তার কাছে নিয়ে আসে, বাড়িতেও মাপতে পারে, আজকাল তো বাড়িতে মেশিন আছে অনেকের। আচ্ছা, অনেকেই আসলে কমপ্লেন করে থাকে যে ঘাড়ে ব্যথা থাকলেই অনেকেই মনে করে যে হাইপারটেনশনের একটি সমস্যা দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? বা অনেকেই বলে যে মাথা ঘোরানো, সেটি হচ্ছে লো ব্লাড প্রেশারের সিমটম। যে এই বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে আপনার মতামত? আসলে এটা একটা মিসকনসেপশন, ভুল ধারণা, এর সমাজে বহুল প্রচারিত এবং জনপ্রিয় ধারণা, খুবই জনপ্রিয়। মাথা ব্যথা, অনেকে মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা হলে প্রেশার না মেপে ওষুধ খেয়ে ফেলে, এরকম রোগী আমরা পাইছি আর কি। তো কাজে প্রেশার কখনো কোনো দিনও ঘাড়ে ব্যথা করে না, মাথা ব্যথা করে না। ঘাড়ে ব্যথার মাথা ব্যথার প্রধানতম কারণ হচ্ছে অ্যাংজাইটি, টেনশন। 99% ক্ষেত্রে, 95% ক্ষেত্রে অ্যাংজাইটি, টেনশন। আরও অনেক কারণ আছে। ঘাড়ে ব্যথা আপনার ঘাড়ে হাড্ডির সমস্যার জন্য হতে পারে, অনেকক্ষণ আপনি একটা পোস্টারে বসে আছেন তার জন্য হতে পারে, কম্পিউটারে যা করে যারা কাজ করে তাদের জন্য হতে পারে। কাজে ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা হাইপারটেনশনের জন্য হয় না, এবং এটা প্রেশারের কোনো লক্ষণ না। আচ্ছা, আরেকটু সংযোজন করতে চাই, সেটি হচ্ছে এই যে অনেকেই মনে করে থাকেন যে এই যে উচ্চ রক্তচাপ হলে বা যখন ফার্মেসি থেকে কেউ ব্লাড প্রেশার চেক করে আসেন, যেটি আপনি বলছিলেন যে ঘরে বসেই আসলে চেক করা যায়, ঘরে বসেও যখন চেক করে তখন যখন দেখে যে ব্লাড প্রেশারটা আসলে অনেক বেশি বা কিছুটা বেশি, তখন তারা তেঁতুলের পানি বা এরকম কিছু খেয়ে থাকে, বা লো ব্লাড প্রেশার হলে স্যালাইন খেয়ে থাকে। তো এই কনসেপশনগুলোকে আপনি আসলে কিভাবে দেখবেন? আসলে আপনি যদি বাড়িতে মাপেন, সেটা কনফার্ম করতে হবে ডাক্তারের কাছে এসে, যেটা প্রেশার কেনা, কারণ প্রেশার মাপার টেকনিক আছে, এটা কিন্তু সবাই পারবে না। কাজে এটা কনফার্ম করতে হবে। আর আগে আমি বলছি যে প্রেশার সহসা কোনো ক্ষতি করে না, যে আমার আজকে প্রেশার বাড়লো, আজকে আমার হার্ট অ্যাটাক হবে, সেটা না। এটা একটা লম্বা প্রসেস, এটাকে বলে সাইলেন্ট কিলার। ধীরে ধীরে এটা সাপদের মতো আপনার ঘরে ঢুকবে এবং ধীরে ধীরে আপনার ক্ষতি করবে, হঠাৎ করে ক্ষতি করতে পারে না, এটা সময় লাগবে। কাজে হঠাৎ প্রেশার বাড়লো, এর অনেক কারণ হতে পারে। আপনি অ্যাংজাইটি করলে প্রেশার বাড়তে পারে, আপনি হঠাৎ করে একটু পরিশ্রম করলেন প্রেশার বাড়তে পারে, খেলাধুলা করে আসলেন প্রেশার বাড়তে পারে, বা প্রেশার ঠিকভাবে মাপতে পারলেন না, প্রেশার বাড়তে পারে। এই জন্য এটা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আর তেঁতুলের পানি, তেঁতুলে কিছু জিনিস আছে যেটা প্রেশার কমায়, এটা ঠিক আছে, কিন্তু যে কোনো লাইফস্টাইল মডিফিকেশন একদিনে কাজ করে না। এরা লম্বা সময় ধরে আপনি যদি অভ্যাস করেন, আপনি শাকসবজি খান, ফলমূল খান, আপনি মানে ফ্যাট ফ্রি দুধ খান, এগুলো কিন্তু প্রেশার কমায়, অ্যাকচুয়ালি কমায়, কিন্তু হঠাৎ করে তাৎক্ষণিক না, এটা লম্বা প্রসেস এবং ধীরে ধীরে একটা কিউমুলেটিভ ইফেক্ট হবে। না, অনেকের মানে এরকম একটা হয়তো বা এটা কি মিথ হিসাবেই কি ধরা যায় কিনা যে ঘাড় ব্যথা করলে বা প্রেশার বেড়ে গেলে তখন হচ্ছে তেঁতুলের পানি খেলে আসলে প্রেশারটা কমে যায়। আসলে মানুষের বিশ্বাস এমন একটা জিনিস যে আপনি যদি আগের দিনে তো ডাক্তার ছিল না, মানুষ কবিরাজের কাছে যাইতো কিংবা ঝাড়ফুঁক করতো। তো ঝাড়ফুঁকের যে কাজ, আপনার ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, ঝাড়ফুঁক করলে কমে গেল, এটা বলে ফেইথ হিলিং, বিশ্বাস দেয়া আপনার সমস্যাটা কমা। এটা তেঁতুলে কমায় না, আপনার বিশ্বাসে কমায়। আপনি খাইলেন যে আমার প্রেশার কমে গেছে, আর অ্যাকচুয়ালি তো আপনি টেনশন করতেছেন, আপনি ভাবছেন যে আমার প্রেশার ডেভেলপ করছে, আমি একটা কিছু খাইলাম, আমার প্রেশারটা নিশ্চয়ই কমে যাবে। ওই তেঁতুলের উপর বিশ্বাসে এটা কাজ করছে। আচ্ছা, মানসিক একটা সংযোগ আসলে কাজ করে। হাইপার টেনশনের ক্ষেত্রে কি কোনো বয়স কাজ করে থাকে কিনা? অবশ্যই, হাইপারটেনশন ইজ দ্য ডিজিজ অফ এজিং। যত বয়স বাড়বে তত বেশি হাইপারটেনশনের প্রিভ্যালেন্স বাড়বে। যেমন আমরা বললাম অ্যাভারেজ 20 to 25%, 60-60-র উপরে গেলে এটা 50%, 80-র উপরে গেলে 80%। অর্থাৎ বয়সের সাথে বয়স একটা রিস্ক ফ্যাক্টর হাইপারটেনশনের। আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছে আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, ওদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা কথা বলছিলাম কিন্তু হাইপারটেনশন নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে বয়সের যে বিষয়টি সেটি সম্পর্কে বলছিলেন যে এইজ কিন্তু একটা বড় একটা ম্যাটার করে, রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে অনেক অল্প বয়স্ক মানুষেরও কিন্তু এখন হাইপারটেনশন হচ্ছে। তো এ বিষয়ে কি বলবেন? অল্প বয়সে হাইপারটেনশন হতে পারে, আমরাও পাই, কিন্তু তাহলে চিন্তা করতে হবে তার কোনো সেকেন্ডারি কজ আছে কিনা, যেমন কিডনি ডিজিজ, হরমোনাল ডিজিজ, এগুলো আছে কিনা সেগুলো খুঁজতে হবে তখন। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রিও কিন্তু ফ্যামিলি হিস্ট্রি, অবশ্যই ফ্যামিলি হিস্ট্রি থাকবে। ফ্যামিলিতে হাইপারটেনশন থাকলে সব হাইপারটেনশন ফ্যামিলি হিস্ট্রি, তার লাইফস্টাইল, স্মোকিং করে কিনা, অ্যালকোহল খায় কিনা, তারপরে খাদ্যাভ্যাস কিরকম, লবণ বেশি খায় কিনা, তার ওবেসিটি আছে কিনা, সেগুলো তো হিস্ট্রিতে নিতেই হবে। এবং ইভেন রেসের একটা ইনফ্লুয়েন্সার আছে, যেমন দেখা যাচ্ছে হাইপারটেনশন আফ্রো ক্যারিবিয়ানদের বেশি হয়, আফ্রিকান এবং ক্যারিবিয়ান, আফ্রিকার অরিজিন ক্যারিবিয়ানদের এবং জাপানিজদের বেশি হয়। সেখানে মনে হচ্ছে জেনেটিক ইনফ্লুয়েন্সও আছে। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি অবশ্যই নিতে হবে। আচ্ছা, এবার যদি আমরা চিকিৎসার প্রসঙ্গে চলে আসি, যে আসলে চিকিৎসা কি দিয়ে থাকেন আপনারা হাইপারটেনশনের রোগীদের? চিকিৎসার আগে আমাকে দেখতে হবে যে প্রথম হচ্ছে হাইপারটেনশনটাকে আমাকে কনফার্ম করতে হবে, একবার না কয়েকবার মেপে, প্রয়োজনে আরেকটা সেশন দেখতে হবে। দেখার পর এখন আমাকে দেখতে হবে যে হাইপারটেনশনের কারণটা কি, সেটা কি প্রাইমারি না সেকেন্ডারি। প্রথমে কারণটা খুঁজতে হবে, তার লাইফস্টাইলটার পুরোটা হিস্ট্রি নিতে হবে। তারপর দেখতে হবে টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা। টার্গেট অর্গান মানে হার্টের কোনো ক্ষতি হচ্ছে কিনা, তারপর হচ্ছে চোখের কোনো ক্ষতি হচ্ছে কিনা, কিডনির কোনো ক্ষতি হচ্ছে, আমরা হিস্ট্রি নিয়ে এবং কিছু পরীক্ষা করে বুঝতে পারি এবং এক্সামিন করে কিছুটা বুঝতে পারি। তো টার্গেট অর্গান ড্যামেজ না থাকলে এটা নিয়ে তো বেশি চিন্তার কোনো কারণ নাই। এবং খুব বেশি হাইপারটেনশন ধরেন আপনার 180 110-এর উপরে না গেলে এটা নিয়ে কোনোই চিন্তা করার দরকার নাই। তো এর আগে আরেকটা কথা বলি, যেটা বলা উচিত, আমরা দেখছি চেম্বারে আসার পরে রোগীর প্রেশার মাপলাম 200/110, রোগী কিছু বললাম না, আপনি একটু বাইরে বসেন, তাকে একটু এনজিওলাইটিক দিলাম, জাস্ট একটা এনজিও আপনি খান, 1 ঘন্টা পরে আপনি বসে থাকবেন, আপনার কাছে যায় আমি প্রেশার মাপবো, আপনি উঠবেন না, দেখলে প্রেশার টোটালি নর্মাল। আচ্ছা, দিস ইজ হোয়াইট কোট হাইপারটেনশন। মানে ডাক্তারের কাছে আসলে কারো কারো প্রেশার বেড়ে যায়, বুঝতে পারছেন? এখন আমি যদি তাকে ওষুধ দিয়ে দিই সারা জীবনের জন্য, তাকে কিন্তু আমি রোগী মানে ফেললাম। আরেকটা কথা খেয়াল রাখতে হবে, যাদের ডাক্তারের কাছে আসলে প্রেশার বাড়ে, মানে অ্যাংজাইটি প্রেশার বাড়ায়, তাদের কিন্তু একটু রিস্ক বেশি, মানে হাইপারটেনশন রিস্কটা তাদের বেশি। হাইপারটেনশন যেগুলো সমস্যা সেটা তাদের নর্মাল মানুষ থেকে বেশি, কিন্তু রিয়েল হাইপারটেনশন থেকে কম, মাঝামাঝি অবস্থায়। তাদের কিন্তু লাইফস্টাইল মোটিভেশন দিতে হবে। আর আরেকটা হচ্ছে কি, যে আমরা প্রথমেই যেটা খুব বেশি প্রেশার না থাকলে, কমপ্লিকেশন না থাকলে, তাকে লাইফস্টাইল মোটিভেশন যাইতে বলি। লাইফস্টাইল মোটিভেশন কি, আপনি কার্বোহাইড্রেটকে মডারেশন করেন, স্মোকিং যদি থাকে সে বন্ধ করেন, অ্যালকোহলের অভ্যাস থাকে সেটা বন্ধ করেন, ডায়েট প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট। আপনি লবণ খাবেন না, কমায় দেবেন, খাবেনই না, পাতে লবণ নেবেনই না, এবং যে সমস্ত খাবারে লবণ আছে সেগুলো পরিহার করেন। তারপর হচ্ছে যে সমস্ত খাবার আপনার প্রেশার কমায় দিতে পারে, যেমন পটাশিয়াম কন্টেনিং ফ্রুটস, কলা, তো ডায়াবেটিস থেকে কলা তো বেশি দেওয়া যাবে না। অন্যান্য ফল যেগুলোতে সুগার কম, যেরকম আপেল, গোয়াবা মানে পেয়ারা, তারপরে নাশপাতি, এগুলো দিতে পারেন। তারপরে আমাদের ওই যে জলপাই, এগুলোতে আমলকি, এগুলোতে প্রেশার খুবই কম, মানে সুগার খুবই কম, গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, এটা খুবই উপকারী। আর স্কিম মিল্ক যাকে বলে ফ্যাট ফ্রি দুধ, এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, দুধের ক্যালসিয়াম প্রেশার কমায়। আমরা তাদেরকে এটা অ্যাডভাইস করি। পাশাপাশি তাদেরকে হাঁটতে বলি, রেগুলার হাঁটতে বলি, সেটা 40 মিনিট মিনিমাম। যদি হাঁটতে পারে, খাবার পরে 10 মিনিট যেন হাঁটে, খাবার পর সঙ্গে যেন শুয়ে না যায়। যদি তার এমন কোনো কন্ডিশন না থাকে যে খাবার পরে হাঁটা যাবে না, মানে হার্ট ফেলিওর না থাকলে হাঁটতে পারবে, এবং সেই হাঁটা এবং এই নিয়মগুলো মানলে দেখা যাচ্ছে প্রেশার প্রায় 20-30 কমে যেতে পারে। আচ্ছা, তারপরেও যদি প্রেশার কন্ট্রোলে না আসে, তখন তাদেরকে আমরা মেডিসিন দিব। আর যাদের টার্গেট কোনো ড্যামেজ আছে, কিডনি ফেলিওর কিংবা হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক, স্ট্রোকের হিস্ট্রি, তাদের চিকিৎসা শুরু করে দিতে হবে। আচ্ছা স্যার, যেরকমটা একটু আগে বলছিলেন যে প্রাইমারি এবং সেকেন্ডারি হাইপারটেনশন দুটো টাইপ আছে, আসলে ডিফারেন্সিয়েট করার উপায়টা কি? এটা হচ্ছে হিস্ট্রি এবং ইনভেস্টিগেশন। যেমন আমি কিডনি ফেলিওর, মোস্ট কমন কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন আমাদের দেশে, সেটা হচ্ছে কিডনি ফেলিওর বা কিডনি ডিজিজ। তো সেটা কিডনি হিস্ট্রি, কিডনি অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, কোনো লক্ষণ নাও থাকতে পারে। আর লক্ষণ তাহলে কি থাকবে? খাওয়ার রুচি, ক্ষুধা মন্দা, এটা মেন। তার এনিমিয়া থাকতে পারে, তার পায়ে পানি থাকতে পারে, নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা একটা ক্রিয়েটিন টেস্ট করলে বুঝতে পারবো যে তার, বা ইউরিন করলে বুঝতে পারবো যে তার কিডনির সমস্যা আছে কিনা। হরমোন, যেমন থাইরয়েড হরমোন, আমরা যদি মনে করি হিস্ট্রিতে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন যদি মনে করি তার সেটা আছে,
টেস্টগুলো করবো। প্যারাথাইরয়েড হরমোনের জন্য হতে পারে, অ্যাক্রোমেগালির জন্য হতে পারে, তারপরে থাইরয়েড হরমোনের জন্য হতে পারে, পেটক্রোমোসাইট, অনেকগুলো, এগুলো তো সাধারণ পাবলিক বুঝবে না। তো এই জন্য যাচ্ছি না এদিকে। তো এগুলো আমরা সন্দেহ করলে আমরা হিস্ট্রিতেই বুঝতে পারবো যে তার সমস্যাটা আছে, কিংবা ওষুধ দেওয়ার পর প্রেশার কন্ট্রোল না হলে তখন বুঝতে হবে তার এগুলো আজকে তখন ইনভেসিভ ইনভেস্টিগেশন করতে হবে। আচ্ছা, কেউ যদি চিকিৎসা নিতে আসলে না চায় বা চিকিৎসা নিয়ে অবহেলা করে, তাহলে তার ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন তৈরি হতে পারে? আসলে 30% রোগী জানেই না, 30 to 50% রোগী জানে তার প্রেশার আছে। আর যারা জানে তাদের 30% ওষুধই খায় না। আর আর বাকি 30% যারা আছে তারা ওষুধ খায় কিন্তু অনিয়মিত খায়। তাইলে সেই যদি চিকিৎসা ঠিক মতো না করে তাহলে কি হতে পারে, তার হার্ট অ্যাটাক হতে পারে, আর্লি হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ফেলিওর হতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে, চোখের মানে রেটিনাতে কিছু চেঞ্জ হয়, এই চেঞ্জের জন্য সে অন্ধ হয়ে যেতে পারে। কিডনির তো বললামই, এই সমস্যাগুলো হতে। আর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, রক্তনালীগুলো ব্লক হয়ে রক্ত পায়ে ঘা হতে পারে। আচ্ছা আচ্ছা, তো স্যার এবার আসলে জানতে চাইবো যে এই যে আপনি বলছেন কিছুক্ষণ আগে একেবারেই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের সাজেশন তো আপনাদের থাকে একদম, মানে ক্রুশিয়াল স্টেজে গিয়ে আসলে আপনারা মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন। তো সেই মেডিসিন কি সারা জীবনভর খেয়ে যেতে হয় কিনা? অলমোস্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে খাইতে হয় আর কি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি যারা লাইফস্টাইল মডিফিকেশনটা ফলো করে তাদের প্রেসার ওষুধ বন্ধ করা যায়, অনেকেরই বন্ধ করা যায়। সারা জীবন সবারই খেতে এরকম না। আচ্ছা, ঠিক কাদের কাদের খেতে হয়? সবার খেতে হয় না, কাদের খাওয়া উচিত? যারা স্ট্রিক্টলি মেনটেন করে লাইফস্টাইলগুলো, আপনার ওয়েটটা কন্ট্রোল, বিশেষ করে অ্যাবডোমিনাল ওবেসিটি, এটা সবচেয়ে খারাপ। এবং আমাদের এশিয়াতে অ্যাবডোমিনাল ওবেসিটি বেশি থাকার জন্যই এই কমপ্লিকেশনগুলো বেশি হয়। আমাদের দেশে তো অ্যাবডোমিনাল ওবেসিটি আছে, বিশেষ করে মেয়েদের যখন মেনোপজে চলে যায় তাদের একটাই কমপ্লিকেশন অ্যাবডোমিনাল ওবেসিটি। তো এটা যদি তারা কন্ট্রোল করতে পারে, ওয়েটটাকে রিডাকশন করতে পারে, যেটা খাবার স্টাইল বললাম সেটা খাইতে পারে, এবং খাবার স্টাইলের ভিতরে সিকোয়েন্সও আছে। আপনি খাইতে বসলেন, আমি প্রথমে কি ভাত খাই ফেলবেন না, আপনি শাক সবজি সালাদের মতো খান, আগে খাওয়ার পর ভাত খান, তার সাথে একটু প্রোটিন খান। অর্থাৎ খাবারগুলো যেন এক পেশে না হয়, যে প্রোটিন থাকবে, শাক সবজি থাকবে, আগে শাক সবজি একটু খেয়ে নেন যাতে এই কার্বোহাইড্রেট দ্রুত অ্যাবজর্পশন না হতে পারে। এবং কার্বোহাইড্রেট যত বেশি অ্যাবজর্পশন হবে তত ইনসুলিন রেজিস্ট্যান্স সম্ভাবনা বেশি, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স আর সব কিছুর মূলে আছে। তো এই যে বললেন যে সবারই আসলে লং টার্ম ধরেই আসলে সারা জীবন ভরেই আসলে ওষুধটা খেয়ে যেতে হয়, তো এই ওষুধের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? পার্শ্ব প্রতিক্রিয়া নাই এরকম জিনিস নাই পৃথিবীতে। পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু হাইপারটেনশন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মিনিমাম, এটা আসলে না ধরলেই চলে। যেমন এমলোডিপিন খাইলে কারো কারো দেখা যাচ্ছে যে পায়ে পানি নামে, যেটা বন্ধ করে দিয়ে অন্য ওষুধ আমরা দিতে পারি, বিকল্প আছে। কাজে এই পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা ফ্যাক্টরই নাই। আচ্ছা, এই হাইপার টেনশন নিয়ে আসলে মানুষের ধারণাটা কি? এটা অনেকেই বলে থাকে যে হাইপার টেনশন আসলে মেয়েদের বেশি হয় নাকি ছেলেদের বেশি হয়, এই ওভারঅল আসলে কনসেপশনটা কি হাইপার টেনশন নিয়ে? মানুষের হাইপার সম্পর্কে অনেক মিথ আছে। মিথ মানে আমার এখন প্রেশার বাড়ছে, এখনই আমি মরে যাবো, হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমার স্ট্রোক হয়ে যাবে, সে পাগলের মতো হয়ে যায়, এবং সে প্যানিক অ্যাটাক নিয়ে আমাদের কাছে আসে। আসলে আদৌ তার হাইপার টেনশন ছিলই না। পোস্ট মেনোপজাল মহিলা আসলো আমার কাছে, ধরেন তার কি, তার বুক ধরপড় করে, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, ঘুম হয় না, ঘাম হচ্ছে, মনে করে সে মরে যাবে, তার প্রেশার হয়েছে, প্রেশার বাড়ছে। তার মাথা ব্যথা মানে প্রেশার বাড়ছে, মাথা দিয়ে গরম বের হচ্ছে, কান দিয়ে গরম বের হচ্ছে, মানে প্রেশার বাড়ছে। তো তাকে আমরা কাউন্সেলিং করি আর কি, কাউন্সেলিং করে দিই যে এটা আপনার প্রেশার না। কিন্তু আমি একা কাউন্সেলিং করলে হবে না, সব দিক থেকে কাউন্সেলিং, বাড়িতে গেলে আবার সেই প্রেশার বাড়ছে, মাথায় পানি ঢালা চলতে থাকে আর কি। এটা একটা মিথ। আরেকটা হচ্ছে যে প্রেশার তো কোনো লক্ষণ নাই, কিছুদিন ওষুধ খাওয়ার পর আমি তো ভালো আছি, কোনো লক্ষণ নেই, বন্ধ করে দিল, এটা একটা ধারণা আছে। আপনি আগেই বলছেন ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা হলে তারা প্রেশার মাপে, একটু বেশি পায় প্রেশার। এর কারণটা কি, যে ঘাড়ে ব্যথা হইলো, প্রেশার বেশি পাইলো, ডাক্তার বলে তোমার প্রেশার, তাই তো মুশকিল হয়ে গেল। তো এর সাথে সম্পর্কটা কি? একটা হচ্ছে যে ঘাড়ে ব্যথা হলো কি জন্য, টেনশনের জন্য। টেনশনের জন্য আপনার মাংসপেশি স্পাজম হয়, ঘাড়ে ব্যথা হইলো, মাথা ব্যথা হইলো। আবার টেনশন করলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়। আমাদের দুইটা নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক আমাদেরকে উত্তেজিত করে, উত্তেজিত হলে আমার হার্ট রেট বাড়লো, বুক ধরপড় করলো, রক্তনালী সংকুচিত, আমার প্রেশার বাড়লো। তো রুগী মনে করলো কি যে এই প্রেশার বাড়ছে এবং মাথা ব্যথা হয়েছে, ঘাড়ে ব্যথা হয়েছে, এই প্রেশারের জন্য এটা হয়েছে। কিন্তু তাকে এই ভুল ভ্রান্ত ধারণাটা ভেঙে দিতে হবে। আর আরো কিছু ভ্রান্ত ধারণা আছে যে প্রেশার এক ধরনের ওষুধ সবসময় খাওয়া যাবে না, এটা প্রায় বলে আমি এই ওষুধটা 10 বছর যাবত খাচ্ছি, এটা বন্ধ করে দেন, অন্য ওষুধ দেন, এটাও ঠিক না।
যে প্রেসারের ওষুধ যেটা কাজ করে সেটাই খাইতে হবে, যদি তার অন্য কোনো জটিলতা সে তৈরি না করে। এটাই হচ্ছে প্রেসার। আরেকটা জিনিস আমরা দেখছি যে কারো হার্ট অ্যাটাক স্ট্রোক হলো, সঙ্গে সঙ্গে প্রেসার মাপে, প্রেসার বেশি পায়, সঙ্গে আর যাই করুক না করুক প্রেসার ওষুধ খাওয়াই দিবে। এটা কিন্তু ভুল, সম্পূর্ণ ভুল ধারণা। কারণ স্ট্রোক হওয়ার পরে আপনাতেই প্রেসারটা বাড়ে, এটা প্রোটেক্টিভ ফেনোমেনা। প্রোটেক্টিভ ফেনোমেনা অর্থাৎ স্ট্রোক হলে যেখানে স্ট্রোক হলো, স্ট্রোক মানে কি রক্ত জমাট বাঁধা কিংবা রক্তকরণ, তো সেখানে সেন্ট্রাল এরিয়াতে কোনো সেল আর জীবিত থাকবে না, এটাকে কোর ইনফার্ক্ট বলি। আর ওর চারিপাশে বলা হয় ইসমিক পেন। আমরা এটাতে কি হয় যে কিছু সেল জীবনমৃত থাকে, দে আর নট ফাংশনিং, কিন্তু তার জীবিত থাকে, তাদেরকে বাঁচানোর জন্য রক্ত সাপ্লাইটা বাড়ে। রক্ত সাপ্লাই বাড়াইতে গেলে প্রেসারটা বাড়াইতে হবে, তো এটা করা যাবে না। ডাক্তারের কাছে গেলে ডাক্তারের সিদ্ধান্ত নেবে কি করতে হবে। আসলে ডাক্তারের কাছেই আসলে যাওয়া উচিত, ফার্মাসি বা অন্যান্য যেসব আছে তাদের আসলে অপচিকিৎসা যেগুলো, সেগুলো আসলে আমাদের পরিহার করা উচিত। আরো অনেক কিছু আসলে স্যার আপনার কাছ থেকে জানার ছিল এই বিষয়গুলো নিয়ে, এবং খুব সুন্দরভাবে আপনি বর্ণনা করেছেন আমাদের দর্শকদের, আশা করছি অনেক উপকারে আসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ, তবে আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে ধন্যবাদ। জি দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা হাইপার টেনশন নিয়ে আজকে আলোচনা করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি হাইপার টেনশনকে আসলে আমরা কিভাবে প্রতিহত করতে পারি বা চিকিৎসাই বা কিভাবে নিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আশা করছি আপনাদের উপকারে এসেছে। আর আপনাদের উপকারে আসলে আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ডাক্তার ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটে নিউজের সাথেই থাকবেন।